ঢাকার গুলশানে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের বাসায় আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ডক্টর ইউনূসের হঠাৎ দেখা হয়েছিল। সেই দেখায় ডক্টর ইউনূস তারেক রহমানের কাছে বেশ কিছু দাবি তুলেছেন। আজকে সেই দাবি সমূহ নিয়েই কথা বলবো। কেনই বা তারেক রহমান সেই বাসায় গিয়েছিলেন, সেখানে ডক্টর ইউনূসই কেন গিয়েছিলেন, এসব নিয়েই আজকের আলোচনা। শেষ পর্যন্ত সাথে থাকুন। আসসালামু আলাইকুম এবং আদাব। 1776 সালে আমেরিকা তার স্বাধীনতা লাভ করে এবং এবছর তার 250 বছর পূর্তি হচ্ছে। এই 250 বছর পূর্তি উপলক্ষে আমেরিকা বাংলাদেশে পুরো বছর জুড়ে বিশেষ প্রোগ্রাম চালু করেছে এবং 4 জুলাই হলো আমেরিকার স্বাধীনতা দিবস এবং সেই সপ্তাহে পুরো এক সপ্তাহ বাংলাদেশে আমেরিকান রোড শো চলবে। এছাড়াও ওই জুলাইয়ের ওই সপ্তাহে ঢাকা, সিলেট, রাজশাহী এবং চট্টগ্রামে বিশেষ অনুষ্ঠান হবে। তো গতকাল 21শে মে ন্যাশনাল ডে বা জাতীয় দিবস উপলক্ষে তারা একটি প্রোগ্রাম করেছে এই মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের বাসায়। সেই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আমাদের মন্ত্রী আমির খসরু। সেখানে বাংলাদেশের অনেকেই উপস্থিত ছিলেন, ডক্টর ইউনূস ছিলেন এবং কোন রকম প্রোটোকল ছাড়া সেখানে একদম দর্শক হিসেবে কিছু সময়ের জন্য গিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তারা এই অনুষ্ঠানের নাম দিয়েছে ফ্রিডম 250। এখানে মার্কিন রাষ্ট্রদূত দীর্ঘ একটি বক্তৃতা দিয়েছেন এবং 1776 সালে যে স্বাধীনতার ঘোষণাপত্রটি লিখিত হয়েছিল সেই ঘোষণাপত্র থেকে তিনি কিন্তু অনেকখানি অংশ পাঠ করে শুনিয়েছেন এবং ট্রাম্পেরও কিছু বক্তব্য সেখানে তিনি তুলে ধরেছেন। আমি একটু আপনাদের জানিয়ে রাখি, পৃথিবীতে দুটো দেশ ঘোষণা করে স্বাধীনতা অর্জন করেছে, অর্থাৎ তারা প্রথমে স্বাধীনতা ডিক্লেয়ার করেছে, তারপর তারা লড়াই সংগ্রাম যুদ্ধের মধ্য দিয়ে বিজয় অর্জন করেছে। তার মধ্যে একটি হলো আমেরিকা 1776 সালে, আর দ্বিতীয় দেশটি হলো বাংলাদেশ 1971 সালে। তারা 10ই এপ্রিল তাদের ঘোষণাপত্র পাঠ করেছিল। তো এদিক দিয়ে এই দুটো দেশের মিল আছে। এখন এইখানে তারেক রহমানের সাথে ডক্টর ইউনূসের যে দেখাটা হলো, এটা একটা আকস্মিক দেখা। তো তার আগে একটু বলে নি, ভাষণে মার্কিন রাষ্ট্রদূত একটি অংশ বলেছেন যে বাণিজ্য চুক্তি যেটা হলো, যেটি নিয়ে অনেক কথাবার্তা চলছে, বিতর্ক চলছে, সেই বাণিজ্য চুক্তি সম্পর্কে এই মার্কিন রাষ্ট্রদূত বলেছেন যে এই চুক্তি এমন একটি কমন সেন্স, বাস্তবসম্মত কূটনৈতিক দৃষ্টিভঙ্গির প্রতিফলন। কমন সেন্স শব্দ দুটো মনে রাখবেন। সেখানে উভয় দেশ নিজেদের জনগণের স্বার্থ রক্ষার পাশাপাশি পারস্পরিক সুবিধার ক্ষেত্রগুলো চিহ্নিত করে। আমি ঠিক বুঝলাম না যে এই বাংলাদেশের সাথে যে গোপন বাণিজ্য চুক্তিটি সম্পাদিত হয়েছে সেখানে দুই দেশের স্বার্থ কি করে রক্ষা হয়। যেখানে আমি যদি বাজারে গিয়ে প্রাকৃতিক গ্যাস কিনতে পারি 10 টাকায়, আমার আমেরিকার কাছ থেকে কিনতে হবে সেটা 13 টাকায়। আমি যা কিছু আমেরিকার কাছ থেকে কিনছি সবই বিশ্বের ওপেন মার্কেটের চেয়ে বেশি দাম। তো এই বেশি দামে আমরা জিনিস কিনে কি আমরা স্বার্থ রক্ষা করছি জনগণের, এটা আমার কাছে ক্লিয়ার না। যাই হোক, আমি কমন সেন্স শব্দটার কথা এই কারণে বললাম যে কমন সেন্স এই নামে 1776 সালে একটি বই প্রকাশিত হয়েছিল এবং বইটি দীর্ঘদিন বেস্ট সেলার ছিল। এই বইটি লিখেছিলেন থমাস পেইন, গ্রেট ব্রিটেন থেকে তিনি লিখেছিলেন এবং বইয়ে তিনি আমেরিকান স্বাধীনতার পক্ষে যুক্তি তুলে ধরেছিলেন এবং সেই স্বাধীনতা সংগ্রামের দিনে বিভিন্ন জনসভায়, বিভিন্ন পানশালায় এই বই থেকে পড়ে শোনানো হতো। এই বইটি খুবই বিখ্যাত একটা বই, যে কারণে এই মার্কিন রাষ্ট্রদূত তার বক্তৃতায় বলেছেন যে এমন একটি কমন সেন্স বাস্তবসম্মত কূটনৈতিক দৃষ্টিভঙ্গির প্রতিফলন এই বাণিজ্য চুক্তি। আমি তার সাথে একমত নই, কিন্তু যে কথা বলছিলাম যে আরেকটা কথা যে আপনারা খেয়াল করেছেন যে সম্প্রতি গুলশান সোসাইটিকে 50টি রিক্সা উপহার দিয়েছে এই মার্কিন দূতাবাস। এই রিক্সাগুলো মার্কিন পতাকা লাল, নীল, সাদা রঙে ওই ডিজাইন করা। তো অনেকেই হঠাৎ একটু বিস্মিত হয়েছেন যে এত কিছু থাকতে কেন এই রিক্সা প্রদান করা হলো এবং এই রিক্সাগুলো
আপাতত এটা বিশেষ ধরনের রিক্সা, এটা গুলশান এবং বনানীর মধ্যে চলবে। এটা কারণ খুঁজতে গিয়ে যেটা দেখলাম সেটা হলো যে সম্প্রতি আমেরিকান একটি প্রতিষ্ঠান IRI তারা গবেষণা করে দেখেছে যে বাংলাদেশে যদি ফেসবুক স্ক্রল করা হয় প্রতি 10 মিনিটে 7.5 মিনিট সরকারের সমালোচনা এবং মার্কিন বিরোধী প্রচুর কথাবার্তা আছে। তো তারা স্বভাবতই যে বাংলাদেশে আমেরিকা এখন যে কোনো নিকট অতীতের তুলনায় অনেক বেশি অজনপ্রিয়, এটি তাদের চিন্তার একটি কারণ। তারা আরো গবেষণা করে দেখেছে যে যে অংশটা বর্তমান সরকারের উপরে ক্ষুব্ধ, যারা আমেরিকার উপরে ক্ষুব্ধ, বাংলাদেশে আমেরিকার কর্মকাণ্ড নিয়ে ক্ষুব্ধ, তাদের মধ্যে একটা অংশ হলো রিক্সা চালক। সুতরাং তারা টার্গেট করেছে যে এই রিক্সা চালকদের মধ্যে তাদের প্রভাব কিভাবে বাড়ানো যায় এবং তার অংশ হিসেবে তারা এই 50টা রিক্সা দিয়ে শুরু করেছে। আমি জানি না এটাই এই 50 নম্বরে থাকবে নাকি আরো বাড়বে। আপনাদের একজন রিক্সাওয়ালার কথা মনে আছে, সুজন, এনসিপি, যার এবার এমপির নমিনেশনও পাওয়ার কথা ছিল কিন্তু পায়নি। এই সুজন সম্প্রতি 4 কোটি টাকা দিয়ে একটি বাড়ি কিনেছে। সুজন যিনি রিক্সা চালাতেন তিনি ঢাকা শহরে 4 কোটি টাকা দিয়ে সম্ভবত উত্তরার দিকে একটি বাড়ি কিনেছেন। এই টাকা তিনি কোথায় পেলেন? সুতরাং আগামীতে যে রিক্সাওয়ালাদের মধ্যে কিছু মির্জাফর ক্রিয়েট করে আমেরিকা আবার নতুন কোন মেটিকুলাস ডিজাইন বাস্তবায়ন করবেন সেটা দেখার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হতে পারে। যাই হোক, আমরা আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম যে ডক্টর ইউনূস, তারেক রহমানের সাথে তার দেখা হয়েছে এবং ইনফর্মালি তিনি কথা বলেছেন এবং তিনি কথাটা বলেছেন টেকনিক্যালি, এবং সেখানে এই রাষ্ট্রদূত ব্রেন ক্রিস্টেনসেনও উপস্থিত ছিলেন এবং ডক্টর ইউনূস 7 দফা দাবি পেশ করেছেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। তার চেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ দফাটি হলো যে তাকে এবং তার কয়েকজন উপদেষ্টাকে, যেমন আদিউর রহমান শুভ্র, রিজওয়ানা হাসান, এদের বিরুদ্ধে কোনো অবস্থায় কোনো রকমের ফৌজদারি মামলা করতে দেওয়া যাবে না এবং তাদের গ্রেপ্তার করা যাবে না এবং তাদের বিরুদ্ধে কোনো সরকারি ব্যবস্থা নেওয়া যাবে না। অর্থাৎ এই যে আপনারা দেখছেন যে বিভিন্ন সময় রিট হচ্ছে, ইউনূসের দেশ ত্যাগের বিরুদ্ধে রিট হচ্ছে, অনেক কিছুই হচ্ছে, এতে কিন্তু ডক্টর ইউনূস নিজেও অনেক বেশি ভয় পাচ্ছে এবং এই জন্য তারা একটা অ্যাসুরেন্স চায় তারেক রহমানের কাছ থেকে যে তাদের যেন এই মামলা হামলায় হেনস্থা না করা হয়। দ্বিতীয় হলো, ডক্টর ইউনূস যখন ক্ষমতায় ছিলেন তখন তিনি সরকারি তহবিল থেকে, প্রধানমন্ত্রীর বিশেষ তহবিল থেকে বেশ কিছু অর্থ গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণ বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য বরাদ্দ করে গিয়েছিলেন এবং এটি এই সামনে জুন মাস, তারপরে নতুন অর্থ বছর শুরু হবে। সো জুন মাসের মধ্যে যদি সরকারি টাকা খরচ না হয় তাহলে সেটি সরকারি কোষাগারে ফেরত যায়, এটা আপনারা জানেন। সো ডক্টর ইউনূস চায় যে ওই টাকাগুলো গ্রামীণ প্রতিষ্ঠানে যেন অবিলম্বে পে করা হয়। তো এই ব্যাপারটি তারেক রহমান নিশ্চিত করে কিছু বলেননি। মানে ইউনূসের ব্যাপারটা দেখেন যে ক্ষমতায় থাকাকালীন ব্যক্তিগত প্রতিষ্ঠানের জন্য কিভাবে সরকারি কোষাগার থেকে লুটপাট করেছেন এবং সেই টাকা যেগুলো সে ট্রান্সফার করে যেতে পারেনি এখন সেটাও তার চাই। এছাড়াও তাদের আরো কিছু আলোচনা হয়েছে এবং তিনি তারেক রহমানকে বলেছে, আমি তো আমার সকল কথা রেখেছি, আমি আপনাকে ক্ষমতায় বসানোর প্রতিশ্রুতি দিয়েছিলাম সেটাও রেখেছি, এরকম নানান কথা তিনি তারেক রহমানকে মনে করিয়ে দিয়েছেন এবং সবশেষে বলেছেন যে গত ঈদে তিনি তারেক রহমানের সাথে দেখা করতে গিয়ে প্রায় 3 ঘন্টা অপেক্ষা করেছিলেন। এটি তার জন্য যথেষ্ট অপমানজনক এবং অস্বস্তিকর ছিল, তাই তিনি এটিরও অ্যাসিওরেন্স চেয়েছেন যে তিনি যদি দেখা করতে যান যেন তাকে একটু তাড়াতাড়ি দেখা করানোর ব্যবস্থা করা যায়। তো সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়েই দেখলাম এই আলোচনাটা হচ্ছে যে গুলশানের একটি বাড়িতে তারেক রহমানের সাথে ডক্টর ইউনূসের বৈঠক হয়েছে এবং আরো একটি এই বৈঠক এবং এখানে আরো কথা হয়েছে যে প্রেস সচিবের পারফরমেন্স নিয়ে। ডক্টর ইউনূস বলছে তার যে প্রেস সচিব ছিল ডাস্টবিন শফি, সে নাকি মিডিয়াকে একদম দমন করে রাখতে পারত, সরকারের যে কোনো ইচ্ছা বাস্তবায়ন করতে পারত। কিন্তু তারেক রহমানের যে প্রেস সচিব সালেহ শিবলি, যিনি একজন রিয়েল সাংবাদিক এবং সাংবাদিক হিসেবে তার দলমত নির্বিশেষে একটা গ্রহণযোগ্যতা আছে, সালেহ শিবলি নাকি তার দায়িত্ব পালন করতে পারছেন না। সালেহ শিবলির উচিত ডাস্টবিন শফিকের কাছ থেকে শিক্ষা নিয়ে গণমাধ্যমের মুখ নিয়ন্ত্রণ করা।
এই নিয়ে আলোচনা হয়েছিল ডক্টর ইউনূসের সাথে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।